ভারতের নাম হিন্দুস্তান অথবা ইন্ডিয়া কিভাবে হলো? দেখো, আমাদের ভারতের একটি নদী রয়েছে যার নাম সিন্ধু নদী। অনেকেই বলবে হ্যাঁ হ্যাঁ সিন্ধু সভ্যতার নাম শুনেছি। একদম ঠিক, এই সিন্ধু সভ্যতা বা সিন্ধু নদী কিন্তু বহু প্রাচীন নদী। এই নদীকে ঘিরে বহু প্রাচীন সভ্যতা ভারতের ছিল। এবার এই নদীকে ঘিরেই ভারতের নাম হিন্দুস্তান এবং ইন্ডিয়া হয়েছে। শুধু তো ভারতের নাম না ভাই, এখান থেকে এই নদীকে ঘিরে, এই নদীর উপনদী, এই নদী কোথা থেকে বইছে, কোথায় গিয়ে মিশছে, এই সমস্ত জায়গা থেকে চাকরির পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। তুমি যদি প্রমাণ দেখতে চাও, আমি তোমাকে একের পর এক প্রশ্ন দেখাতে পারি। এই দেখো, রেল বলো, এসএসসি বলো, প্রচুর ব্যাক টু ব্যাক প্রশ্ন করেছে। এই সকল প্রশ্নের উত্তর তুমিও করতে পারবে যদি আজকের ক্লাসটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখো। দেখো, সামনে কিন্তু প্রচুর পরীক্ষা আসছে, সেই পরীক্ষায় কিন্তু ভালো নাম্বার পেতে হবে, পাশ করতে হবে। তাহলে এই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখো, 1 নাম্বার তোমার পক্ষে থাকবে। তো চলো শুরু করা যাক। দেখো, বোর্ডের দিকে তাকাও, এই হচ্ছে আমাদের পুরো মহান ভারত। ভারত ভাই নদীমাতৃক দেশ। ভারতে প্রচুর নদী আমরা দেখতে পাই, প্রায় 4000-এর কাছাকাছি নদী রয়েছে ভারতে। এবার তুমি যদি একটু ভালো করে তাকাও, এই যে পুরো মহান ভারতের না মাঝ বরাবর আমরা একটা দাগ দিয়ে পুরো ভারতকে ভাগ করে দিই। তাহলে ভারতের উত্তর দিক পাবো এবং নিচের দিক পাবো দক্ষিণ দিক। ভারতের উত্তর দিকে মূলত 3টে নদী রয়েছে। তার মধ্যে প্রধান নদী হচ্ছে গঙ্গা। গঙ্গা আমার মা। এই গঙ্গা নিয়ে আমার ডিটেলসে ভিডিও আছে, এখানে দিলাম, দেখে নিতে পারো। আচ্ছা, গঙ্গার পরে এখান থেকে আরেক নদী আসে যার নাম ব্রহ্মপুত্র নদী। এই নদী নিয়ে যদি ক্লাস চাও জানিও। এবং এই সেম জায়গা থেকেই এক নদী বেরোচ্ছে যার নাম সিন্ধু নদী। এসে কোথায় মিশছে? আরব সাগরে। দেখো ভাই, যে নদী হও না কেন, তোমাকে নয় আরব সাগর আর নয় এপাশে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে পড়তে হবে। আমি পুরো লিখলাম না, বঙ্গোপসাগরে পড়তে হবে। এবার এই সিন্ধু নদী না আমাদের ভারতের বহু প্রাচীন নদী। তুমি যদি দেখো, হিমালয় সৃষ্টির আগেই এই নদীর স্থান ছিল বা এই নদী উৎপন্ন হয়ে গেছিল। এই সিন্ধু নদীকে ঘিরেই আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু ঘাটির সভ্যতা কিন্তু দেখেছি। সিন্ধু ঘাটির সভ্যতা এই নদীকে কেন্দ্র করেই দেখেছি। তো আজকে এই নদী নিয়ে আমরা A to Z আলোচনা করছি। প্রথমে যে বিষয়টা মাথায় রাখবো, এই নদী, এই সিন্ধু নদী, এই সিন্ধু স্থানকে না আমরা তো না ইরানিরা বা পারসিরা যখন ভারতে আসে ব্যবসা বাণিজ্য করতে, তারা না এই সিন্ধু দন্তে শকে দন্তে স বলতে পারতো না, দন্তে শকে হ উচ্চারণ করতো। তো সিন্ধু স্থানকে এরা বলতো হিন্দুস্থান। সিন্ধুস্থানকে কি বলতো? হিন্দুস্থান। তাই থেকেই ভারতের নাম হয়েছে হিন্দুস্থান। আশা করি বুঝে গেলে। দাঁড়াও, শুধু ইরানি বা পারসি না, ইউনানিরাও ভারতে এলো। এবার তারা কি করতো? এই নদী, দেখো এই নদীকে ভালো করে দেখবে, এই নদীর আশেপাশে তুমি দেখো ভারতের এই দিকে রয়েছে মহান হিমালয় পর্বত। তো এই হিমালয় পর্বতকে টপকে তো ভাই কেউ এদিক থেকে আসতে পারবে না। এদিকে ভাই আরব সাগর, এদিকে বঙ্গোপসাগর, কেউ এদিক থেকেও আসবে না। এদিকে নিচে রয়েছে ভারত মহাসাগর। তাহলে আসার জায়গা কোনটা? আসার জায়গা এই জায়গাটা। এখান থেকেই সব বাইরের দেশ থেকে লোকেরা ভারতে আসতো। আর এখানেই কে রয়েছে? এই যে সিন্ধু নদী, ভারতকে বেরিয়ে পাকিস্তান বেরিয়ে আরবে পড়েছে। এবার যারাই আসতো তাদের সাথে সিন্ধু নদীর দেখা হতো, দেখা সাক্ষাৎ হতো। এবার যখন ইউনানিরা ভারতে এলো, তখন তারা এই সিন্ধু নদীকে ইন্দাস রিভার, ইংরেজিতে ইন্দাস রিভার বলা হয়, এই ইন্দাসকে ইন্দাস না বলে ইন্ডিয়া ইন্ডিয়া করতো। তার ফলেই ভাই ভারতের নাম ইন্ডিয়া হয়ে গেছে। তাহলে ভারতের নাম ইন্ডিয়া আর হিন্দুস্থান কি করে হলো তো বুঝে গেলে। এবার ভালো করে আমরা যদি এই ম্যাপটাকে এই পাশে দিয়ে দেখি, তাহলে এই জায়গা থেকে, এই জায়গাটা হচ্ছে তিব্বতের একটা জায়গা। তিব্বতের মানসরোবর একটা জায়গা রয়েছে। এখানে তুমি যদি দেখো কৈলাস পর্বত রয়েছে। কথিত আছে যে পর্বতে নাকি কেউ চড়তে পারে না, সেখানে নাকি মহাদেব শিব ধ্যান মগ্ন রয়েছে, কেউ এখন অব্দি উঠতে পারেনি। তো সেই কৈলাস পর্বত আমাদের হিমালয়ের ভাগ রয়েছে। প্রথম ট্রান্স হিমালয়ের 4টে পার্ট রয়েছে, কারাকোরাম, লাদাখ, জাস্কার, কৈলাস, পুরো পড়িয়ে দিয়েছি। যারা দেখোনি এপাশে দিয়ে দিলাম, দেখে নিতে পারো ভিডিওটা। আচ্ছা, এই যে কৈলাস সেটা ভাই তিব্বতে রয়েছে, ঠিক এরকম জায়গায় রয়েছে। এবার তিব্বতের পাশেই ভাই এখানে প্রচুর ঠান্ডা, বড় বড় মানে কি বলবো, এক একটা পাহাড়ের মতো বরফের চাই রয়েছে। এবার বরফ তো গলে, সেই বরফ গলা জল থেকেই নদীর উৎপত্তি হচ্ছে। এবার এইখানে একটা সরোবর আছে,
বরফ গলা জল পড়ে পড়ে একটা সরোবর তৈরি হয়ে গেছে যার নাম মানসরোবর। সেখান থেকেই দেখব আমরা একটা নদী বয়ে বয়ে নিজের মতো তো বইবে, কারোর কথা শোনে না নদী, নিজের মতো বইতে 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 ভারতে প্রবেশ করলো। ভারতে একটাই রাজ্য পছন্দ হয়েছে, ভারতে একটা রাজ্য না, ভারতে একটাই আমরা দেখব, হ্যাঁ একটাই রাজ্য বলতে পারো, একটাই রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, আর কোথাও যায়নি। আলাদাই সোয়াগ, লাদাখ। লাদাখের মধ্যে দিয়ে, ভারতের লাদাখের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে জম্মু কাশ্মীরে ঢোকার আগেই ভারত থেকে বেরিয়ে পাকিস্তানে চলে এসে আরব সাগরে পতিত হয়ে যাচ্ছে। তাহলে বলবো এই নদী তিনটে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা পরের একটা স্লাইডে নিয়ে লিখতেই পারি, এই যে সিন্ধু নদী কটা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, চাকরির পরীক্ষায় দিয়েছে। আমরা বলবো তিনটে দেশ, এক হচ্ছে তিব্বত বা যেটা চীনের অন্তর্ভুক্ত, দ্বিতীয় ভারত এবং তৃতীয় হচ্ছে পাকিস্তান। তিনটে দেশের মধ্যে দিয়ে যাচ্ছে। শুধুমাত্র ভারতে লাদাখ রাজ্য, বা লাদাখ তো রাজ্য বলা যায় না, ঠিক আছে, তুমি বলতে পারো ইউনিয়ন টেরিটরিজ বা যা ইচ্ছা, তুমি বলতে পারো যে লাদাখের মধ্যে দিয়েই কিন্তু শুধুমাত্র প্রবাহিত হয়েছে, আর ভারতের কোথাও দিয়ে এই সিন্ধু নদী প্রবাহিত হয়নি, তারপরে বেরিয়ে গেছে। এবার প্রশ্নটা হচ্ছে আরেক জায়গায়, ভারতে প্রবেশ করার জায়গাটা কি? তুমি দেখো এখান থেকে তো বয়ে আসছে, এবার বয়ে এসে ঠিক এই জায়গা থেকে ভারতে এন্ট্রি করছে। চাকরির পরীক্ষায় দিয়ে দেবে সিন্ধু নদী ভারতে কোন জায়গা থেকে প্রবেশ করেছে, পরীক্ষায় অপশানও আমাদের দিয়ে দেবে। আমরা বলবো এখানে একটা জায়গা রয়েছে আর এখানে একটা জায়গা রয়েছে, যেখান থেকে ঢুকেছে আর যেখান থেকে বেরিয়েছে। দেখো এখানে দমচক বলে এক জায়গা পাবে, যেটা জম্মু এবং কাশ্মীরে রয়েছে, সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে ভারত থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে ঢুকছে কোথা থেকে? ঢুকছে লাদাখের চিল্লাস বলে একটি জায়গা আছে, লাদাখের চিল্লাস বলে একটি জায়গা রয়েছে, সেখান থেকে ভারতে এন্ট্রি করছে এবং বেরিয়ে যাচ্ছে জম্মু কাশ্মীরের দামচক থেকে। তাহলে ভারতে কোনটুকু পোর্শন থাকলো বুঝে গেলে। তাহলে আমরা বলতে পারি যে এই নদী, সিন্ধু নদী ভারতে ঢুকছে লাদাখের চিল্লাস থেকে, ভারত থেকে বেরিয়ে যাচ্ছে জম্মু কাশ্মীরের দামচক থেকে। ক্লিয়ার প্রত্যেকের? কোথা থেকে ঢুকলো, কোথা থেকে বেরোলো। এবার বলবে যে এই যে এত বড় নদী, এ কতটা লম্বা? আমরা বলবো 2880 কিলোমিটার এর লম্বা, মানে পুরো এতটা এর অতিবাহিত পথ। পরীক্ষায় দিয়ে দেবে শুধুমাত্র ভারতে কত কিলোমিটার বইছে সেটা বলো। শুধুমাত্র ভারতে বইছে, আমরা কেন অন্য দিক দেখতে যাব, অন্য দেশের মধ্যে দিয়ে বইছে সেটা কেন জানবো, শুধু ভারতে বলো। আমরা বলবো 1114 কিলোমিটার শুধুমাত্র ভারতে বইছে। তাহলে এই সিন্ধু নদীর যে বেসিক কনসেপ্টগুলো আমরা জানলাম, প্রথমে জানলাম কোন কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, ভারতে কোথায় ঢুকেছে, ভারত থেকে কোথা থেকে বেরোচ্ছে, এর লম্বাই কতটা রয়েছে, সব কিছু A to Z বিষয় জানলাম। এই নদীটাকে কিন্তু আমরা দেখব, যেহেতু বরফ গলা জলে পুষ্ট নদী, তাই সারা বছর জল থাকে। কোথা থেকে নদীটার উৎপত্তি হচ্ছে? আমরা দেখব তিব্বতে মানসরোবর থেকে। কৈলাসের পাশেই রয়েছে সেই মানসরোবর, সেই মানসরোবর থেকে এর উৎপত্তি হচ্ছে। আচ্ছা, আবার অনেক সময় না এরকমও দিয়ে দেয়, বলো তো কোন হিমবাহ থেকে এর উৎপত্তি হচ্ছে? তো বড় বড় হিমনদ রয়েছে, বড় বড় হিমানি রয়েছে, মানে পাহাড়ের চাই রয়েছে, সেখান থেকে তো নদীটা বেরোচ্ছে। তো মনে রাখবে বোখারচু গ্লেশিয়ার থেকে। কোথা থেকে বেরোচ্ছে? বোখারচু গ্লেশিয়ার থেকে। আমি একটু এখানটা লিখে দিই, বোখারচু গ্লেশিয়ার, বোখারচু গ্লেশিয়ার থেকে বা বোখারচু হিমনদ থেকে কে বেরোচ্ছে? এই সিন্ধু নদী বেরোচ্ছে। তাহলে সিন্ধু নদী সম্বন্ধে আমাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার। এরপরে যে প্রশ্নটা চাকরির পরীক্ষায় খুব দেয়, এই যে সিন্ধু নদীকে দেখালে, এই যে ধরো এখান থেকে বেরোচ্ছে, এটা ধরো তিব্বত, এখান থেকে এই যে এরকম ভাবে বেরিয়ে পাকিস্তানে এন্ট্রি করেছে বা ঢুকে পড়েছে। এবার এই যে বড় একটা সিন্ধু নদী, এই নদীকে ঘিরেই এত কিছু দেখলাম, প্রচুর পুরনো নদী। এই যে কোথা থেকে প্রবাহিত হয়েছে, একটা কথা মাথায় রাখবে, কোথা থেকে প্রবাহিত হয়েছে। এই যে আমি বললাম না হিমালয়ের সবার উপরের অংশ ট্রান্স হিমালয়, এই ট্রান্স হিমালয়ের 4টে ভাগ রয়েছে, কারাকোরাম, লাদাখ, জাস্কার, কৈলাস। তো আমরা দেখব লাদাখ আর
জাস্কারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। পরীক্ষায় খুব দিয়েছে, ঠিক আছে। হিমালয়ের কোন দুটো অংশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? মনে রাখবে লাদাখ আর জাস্কারের মধ্যে দিয়ে সিন্ধু নদী প্রবাহিত হয়েছে। এবার যে জায়গাটা বলবো, দেখো বড় বড় তো হিমালয় পর্বত, বুঝতেই পারছো, বড় বিশাল বড় বড় পাহাড়। এই নদী নিজেই নিজের গতিপথ ঠিক করে, কারোর কথা শুনবে না, নিজে কি করে এমন ভাবে ধাক্কা মেরে আসে, পাহাড় ভাঙতে ভাঙতে আসে। ভালো করে মনে রাখবে, পাহাড় ভাঙতে ভাঙতে আসে। এবার এই যে নদী, এর ডান দিকের কিছু উপনদী রয়েছে, বাম দিকের কিছু উপনদী রয়েছে। তো ডান দিকের উপনদীগুলো চাকরির পরীক্ষায় জানতে চায়, আর বাম দিকের উপনদীগুলো চাকরির পরীক্ষায় জানতে চায়। আমাদের সেগুলো বলতে হবে। ডান দিকের উপনদীর মধ্যে আমরা দুটো নদীকে পাই, একটা হচ্ছে শিউখ নদী আর আরেকটা হচ্ছে নুব্রা নদী। শিউখ আর নুব্রা আরো আছে, যে নদীগুলো ভারতে নয় ওগুলো পাকিস্তানে, তাই সেগুলোকে আমরা পড়বো না, ঠিক আছে। তাহলে ভারতে রয়েছে শিউখ আর নুব্রা, এটা হচ্ছে সিন্ধুর ডান দিকের উপনদী। আর সিন্ধুর বাম দিকের উপনদী, সিন্ধুর বাম দিকের উপনদীর মধ্যে আমরা পাবো রাবি নদীকে। আমরা পাবো, সরি প্রথমে রাবি না, প্রথমে আছে ঝেলাম, আচ্ছা, তারপরে পাবো চেনাব, বা যাকে আমরা চন্দ্রভাগা নামে চিনি, ঝেলাম, চেনাব। তারপরে রাবিকে পাবো, রাবি যাকে পুরুষিনী নদী বলা হয়। রাবি বা পুরুষিনী নদী এর অপর নাম বলতে পারো, বা পূর্বে একে ডাকা হতো। ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সতলজ। বিয়াস আমরা জানি বিতস্তা, একে বিতস্তা নামেও ডাকা হয়। এবং লাস্টে রয়েছে সতলজ, ঠিক আছে, সতলজ, সতলজ রিভার। আচ্ছা, এই যে ঝেলামকে দেখেছো, ঠিক আছে, ঝেলামের আরেকটা অপর নাম কি কেউ জানলে কমেন্ট সেকশনে আমাকে একটু জানাও তো। তাহলে ঝেলাম, চেনাব, রাবি, সতলজ, বিয়াস, তুমি যদি এইভাবে ধরে ধরে ম্যাপ ধরে ধরে কনসেপ্ট বুঝে নাও না, তাহলে তোমার চাকরির পরীক্ষায় এই নদী থেকে কোনো রকম প্রশ্ন ভাই পরীক্ষায় আটকাবে না। তার ওপেন চ্যালেঞ্জ আমার থাকলো এই যে ম্যাপ ধরে ধরে তোমাকে বুঝাবো। এইভাবে তুমি যদি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে আমি তোমাকে বলবো সব থেকে বেস্ট হচ্ছে ইওর স্টাডি অ্যাপ। দেখো তুমি যদি রেলের চাকরির জন্য প্রিপারেশন নাও, ভাবো যে রেলের তুমি সব এক্সামে বসবে, তাহলে বা ইওর স্টাডি অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করতে পারো। প্লে স্টোরে তো অ্যাভেলেবেল রয়েছে। তুমি সেখানে রেলের সমস্ত চাকরির প্রিপারেশনের জন্য রেলের ফাউন্ডেশন ব্যাচ নিয়ে নাও। তার এই কোর্সের বেনিফিটগুলো কি কি, স্যার ম্যাডামরা কীরকম পড়ায় জানতে চাইলে, এই যে আমি যেরকম পড়াচ্ছি ইওর স্টাডিতে প্রচুর ভিডিও যায়, সেই ভিডিওগুলো দেখো, তাহলেই বুঝে যাবে কীরকম পড়ানো হয়। আর যখন তুমি অ্যাপটা ডাউনলোড করবে না, প্রচুর ছাত্রছাত্রী যারা চাকরি পেয়েছে, যারা বেনিফিট পাচ্ছে, তাদের কমেন্ট পড়তে পারবে যে কত ছাত্রছাত্রী কি বলছে, তাদের কি মনে হচ্ছে ইওর স্টাডিতে পড়াশোনা করে। সুতরাং যারা চাইছো রেলের জন্য প্রিপারেশন নিতে 2026-এ, তাদেরকে বলবো ভাই এখন থেকেই যুক্ত হয়ে প্রচুর পড়াশোনা শুরু করতে পারো। এসএসসির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, স্ক্রিনের নাম্বার, সেখানে কল করো। আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে ধরে ধরে মনের মধ্যে যা যা ডাউট আছে সব ক্লিয়ার করে দেবে। সুতরাং এসএসসির পরীক্ষা দাও, রেলের পরীক্ষা দাও, রাজ্যের যে কোনো এক্সাম দাও, বাড়ি বসে তুমি কিন্তু পড়াশোনা করার সুযোগ পাচ্ছ। তোমার বেসিক ভিত গড়ে শক্ত করে অ্যাডভান্স অবধি নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। আর যারা চাইছো ভাই আমি সব চাকরির পরীক্ষায় বসবো, তাদের 0 to Pro 5.0 ব্যাচ রয়েছে, নিয়ে নাও। সব থেকে বেস্ট, সব চাকরির পরীক্ষার জন্য এলিজিবল হয়ে যাবে। তো এই ছিল কোর্স সম্বন্ধে। যারা যারা পড়তে চাইছো আমাদের কাছে পড়তে পারো। কোর্সের সুবিধাগুলো বা কী কী কোর্স রয়েছে সেগুলো আমি দিয়ে দিলাম, দেখে নিতে পারো। আরেকটা বিষয় একটু জানাই, যাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তারা ভাবছো প্র্যাকটিস করছো, প্র্যাকটিস করবে, তাদেরকে বলি ম্যাথের প্র্যাকটিস বুক চলে এসেছে তোমাদের রিকোয়েস্টে, তোমাদের জন্য। অ্যামাজন, ফ্লিপকার্ট, আমাদের অ্যাপে সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। তুমি চাইলে বুক পারচেস করতে পারো, করে প্রচুর প্র্যাকটিস করতে পারো, সাফল্য আসবেই, তার চ্যালেঞ্জ আমি তোমায় করলাম। আশা করছি প্রত্যেকে বুঝে গেছো। এবার চলে যাব আমরা মেন বিষয়। তাহলে আমরা ডান দিকের উপনদী, বাম দিকের উপনদী দেখে নিলাম। চলো এখান থেকে কি কি প্রশ্ন এসেছে কয়েকটা একটু দেখে নিই। চলো উত্তরগুলো করো তো দেখি। আমরা যা পড়লাম সেখান থেকে কিছু কিছু প্রশ্ন এসেছে পরীক্ষায়, আমরা দেখি করি। দেখো এসএসসি জিডি আর আরআরবি এনটিপিসিতে এসেছে। কি বলছে? বলছে সিন্ধু নদী প্রবাহিত হয়েছে কোথা থেকে? পাঞ্জাব, লাদাখ, সিয়াচিন, হিমাচল প্রদেশ। আমি বারংবার এক কথা বলেছি, শুধুমাত্র একটা জায়গা যেটা হচ্ছে লাদাখ থেকেই প্রবাহিত হয়েছে, আর কোথাও সিন্ধু নদী প্রবাহিত হয়নি। লাদাখ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন,
সিয়াচিন গ্লেশিয়ার, এটা তো আমরা করিনি, একটু পরে করব। সিন্ধু নদী ভারতে প্রবাহিত হয়েছে। এসএসসি সিজিএল গ্রুপ ডিতে আসা প্রশ্ন। সিন্ধু নদী প্রবাহিত হয়েছে বা সিন্ধু নদী ভারতে প্রবাহিত হয়েছে, দেখো খুব ভালো করে, ভারতে প্রবাহিত হয়েছে 1114 কিলোমিটার, রাইট অ্যান্সার। আর আমরা দেখব পুরো এই নদীর যদি প্রবাহ পথ দেখো 2880, মানে 2880 কিলোমিটার কিন্তু প্রবাহিত হয়েছে পুরো। আচ্ছা আমরা 2880ই করেছিলাম তো, হ্যাঁ আমরা ঠিকই করেছিলাম। চলো এবার তাহলে আমরা একটু দেখে নিই ম্যাপের সহিত ডান দিক আর বাম দিকের কি কি উপনদী রয়েছে। আমি যদি এই ম্যাপটার সাথে দেখাই, অথবা তোমরা তো পাশাপাশি দেখতেই পাচ্ছ, ঠিক আছে, তো সেই নদীগুলো তোমরা দেখে বুঝতেই পারবে। আমি একটু তাও দেখিয়ে দিই। এই দেখো, এই নদীটা হচ্ছে ঝেলাম নদী, ঠিক আছে, এই নদীটা আমি অন্য কালি নিই। আচ্ছা এই নদীটা হচ্ছে ঝেলাম রিভার, এটা হচ্ছে চেনাব রিভার, এটা হচ্ছে বিয়াস, এটা হচ্ছে সতলজ, এটা হচ্ছে রাবি নদী, ঠিক আছে। আর এরা সবাই এই জায়গায় মিলিত হয়েছে। এই জায়গাটাকে পঞ্চনদ বলা হয়, এই জায়গাটাকে পঞ্চনদ বলা হয়, যেটা অবস্থান করছে পাঞ্জাবের একটি জায়গা, ঠিক আছে, সরি পাঞ্জাব না, পাকিস্তানের একটি জায়গা, যাকে আমরা বলি মিঠানকোট। মিঠানকোটে এই 5টা নদী মিলিত হচ্ছে, মিলিত হয়ে এখান থেকে 5টা নদীর জল বয়ে এসে একসাথে সবাই মিলে সিন্ধুর সাথে হ্যান্ডশেক করছে, সিন্ধুতে গিয়ে জল ফেলছে এবং সিন্ধু সেই জলগুলো ধরে তুলে নিয়ে গিয়ে আরব সাগরে পতিত হচ্ছে। পুরো ম্যাপটা দিয়ে দিলাম, পাশেও তুমি দেখতে পাচ্ছ। চলো এবার এই নদীগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা যাক। ডান দিকের সহায়ক নদী। আচ্ছা আমি এক কাজ করি, এখানে একটু ম্যাপ আঁকি, ঠিক আছে, তোমরা পাশ থেকে আশা করছি দেখতেই পাচ্ছ, আমি একটা রাফলি এখানে ড্র করে নিলাম, ঠিক আছে, নিচ পোর্শনের আঁকার দরকার নেই। আচ্ছা তাহলে সিন্ধু নদী তো এখান থেকে বেরোচ্ছে ভাই, ঠিক এই জায়গা থেকে সিন্ধু নদী বেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছে, আরব সাগরে পতিত হয়ে গেছে। এখান থেকে দেখব একটা নদী আসছে যার নাম নুব্রা রিভার। কোথা থেকে আসছে ম্যাডাম, এর উৎপত্তি কোথা থেকে? এর উৎপত্তি হচ্ছে সিয়াচিন গ্লেশিয়ার। বললাম না প্রচুর বড় বড় গ্লেশিয়ার রয়েছে। গ্লেশিয়ার মানে বড় বড় বিশাল বিশাল পাহাড়ের মতো বরফের চাই, সেখান থেকে জল গলে গলে এক নদী বেরোচ্ছে যার নাম নুব্রা নদী। এই যে নুব্রা নদী, এই যে সিয়াচিন গ্লেশিয়ার, এই গ্লেশিয়ার থেকে বেরোচ্ছে। এই সিয়াচিন গ্লেশিয়ারে কিন্তু আমাদের সব থেকে বড় ব্যাটেলফিল্ড, এখানে অপারেশন মেঘদূত হয়েছিল, ভারতের আর্মিরা পাকিস্তানকে ঢিসুম করে মেরে হারিয়ে দিয়েছিল, যাই হোক বিশাল জয়লাভ করেছিলাম আমরা। তো এটাকে হাইস্ট ব্যাটেলফিল্ড বলা হয়, নাম হচ্ছে সিয়াচিন। আচ্ছা এই সিয়াচিনের গ্লেশিয়ার থেকে এক নদী বেরোচ্ছে যার নাম নুব্রা নদী। এই নদী প্রবাহিত হয়ে আসছিল, এই নদীকে দেখে আরেক নদী বলল আরে ভাই আমিও আছি। সেই নদীর নাম হচ্ছে কি? শিউখ নদী। নামটা হচ্ছে লিখে নাও, শিউখ নদী। এই শিউখ নদী কোথা থেকে বেরোচ্ছে? এই শিউখ নদী আরো একটা গ্লেশিয়ার থেকে বেরোচ্ছে যার নাম রিও গ্লেশিয়ার, যার নাম রিও গ্লেশিয়ার। সেই রিও গ্লেশিয়ার থেকে এই নদী, গ্লেশিয়ারের জল গলে গলে বেরোচ্ছে, বেরিয়ে এই নদীর উৎপত্তি হয়েছে। এই দুই নদী নুব্রা নদী এবং শিউখ নদী সঙ্গম হচ্ছে, মিলিত হয়ে জল নিয়ে এসে কোথায় ফেলছে? সিন্ধু নদীতে ফেলছে। তাহলে সিন্ধুর ডান দিকের উপনদী দুটো পেলাম, নুব্রা আর শিউখ। তারা কোথা থেকে উৎপত্তি হচ্ছে জানলাম, কোথায় এসে পড়ছে? সিন্ধুতে এসে পড়ছে জানলাম। এবার আমরা জানবো বাম দিকের উপনদী। ঠিক আছে, চলে আসবো বাম দিকের উপনদীর কাছে। দেখো প্রথমে বাম দিকের উপনদীর মধ্যে আমরা যাকে পড়ব তার নাম হচ্ছে ঝেলাম। ঠিক আছে, ঝেলাম নদীটা ঠিক এই একটা জায়গা, এরকম একটা জায়গা থেকে এই ঝেলাম নদী বেরিয়েছে। নাম লিখে দিই আমরা ঝিলাম। এই যে ঝিলাম নদী কোথা থেকে বেরোচ্ছে? একটা ঝিল আছে কাশ্মীরে, এই ঝিলটার নাম হচ্ছে ভেরিনাগ ঝিল। একটা ঝিল আছে যার নাম ভেরিনাগ ঝিল। কোথায় রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে, বা মূলত কাশ্মীরেই আমরা বলতে পারি। এই ঝিল থেকে কি কার উৎপত্তি হচ্ছে? এই ঝেলাম নদীর উৎপত্তি হচ্ছে। এবার এই ঝেলাম নদী তো বয়ে আসছে, এই ঝেলাম নদী একটা খুব ভালো কাজ করছে, পাকিস্তান এবং জম্মু কাশ্মীরের মধ্যে জম্মু এবং কাশ্মীরের মধ্যে ন্যাচারাল বর্ডারের সৃষ্টি করছে। আর এই ঝেলাম নদীর জল নিয়েই একটা
লেক তৈরি হচ্ছে যাকে আমরা বলি উলার লেক। এই উলার লেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মেরে লিখে নাও। উলার লেক এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব প্রশ্ন দেয়। আর এখানেই বা এই ঝেলাম শহরের পাশেই একটা আমরা দেখব ইয়ে রয়েছে, বা আমাদের পরীক্ষায় দেয় যে কোন নদী তীরবর্তী শহর, ঠিক আছে? তো ঝেলাম নদীর পাশে যে শহর রয়েছে তার নাম শ্রীনগর, পরীক্ষায় খুব দেয়। তাহলে ঝেলাম নদীর পাশে কোন শহর রয়েছে? শ্রীনগর। এই ঝেলাম নদী কোথা থেকে বেরোচ্ছে? আমরা দেখলাম জম্মু কাশ্মীরের ভেরিনাক ঝিল থেকে বেরোচ্ছে, এবং পাকিস্তান এবং জম্মু কাশ্মীরের ন্যাচারাল বর্ডার করছে। এখানে উলার লেক আছে, যেটা দক্ষিণ এশিয়ার সব থেকে মিষ্টি জলের হ্রদ হিসেবে আমরা চিনছি। এবং এই ঝেলাম নদী কার সাথে মিশছে? সিন্ধুর সাথে না। তাহলে কার সাথে মিশবে? ঝেলাম নদী মিশছে, এখান থেকে একটা নদী বেরোবে, যে নদীর নাম চন্দ্রভাগা। সেই চন্দ্রভাগা নদীতে এসে জলটা ফেলছে ঝেলাম। তাহলে ঝেলামের জল কোথায় পড়ছে? চন্দ্রভাগাতে পড়ছে। এবার দেখো, চন্দ্রভাগা দুটো এক নদী নয়, চন্দ্র একটা আলাদা নদী, ভাগা একটা আলাদা নদী। দুটো নদী দুদিক থেকে বয়ে আসছে, দুটো আলাদা আলাদা নদী, ঠিক আছে? চন্দ্র একটা, ভাগা একটা। এবার এই দুটো নদী বারালাচা পাস কোথা থেকে বেরোচ্ছে? একটু লিখে রাখবে, বারালাচা পাস থেকে বেরোচ্ছে। বেরিয়ে দুটো নদী যেই মিলছে তখন তাকে চন্দ্রভাগা বলা হচ্ছে। এই চন্দ্রভাগা নদী সব থেকে লম্বা নদী বা বড় নদী আমরা বলতে পারি, প্রচুর জল এই নদীর মধ্যে রয়েছে। এবার এই চন্দ্রভাগা নদী কি হচ্ছে? বয়ে বয়ে আসছে। বয়ে এসে এই নদীকে আমরা দেখতে পারবো কার সাথে মিলবে? সিন্ধুর সাথে মিলবে। কোথায় গিয়ে? পাকিস্তানে সিন্ধু নদীর সাথে মিলে যাবে। তাহলে চন্দ্র এবং ভাগা নদীর সম্বন্ধে ডিটেলসে আমরা জানলাম, কোথা থেকে উৎপত্তি হলো এবং কোথায় গিয়ে মিশবে। আর চন্দ্রভাগার সাথে ঝেলাম মিশছে, হয়ে গেল কনসেপ্ট। এরপরে আমরা দেখতে পারবো একটা নদী আছে যার নাম রাবি নদী। এক নদী রয়েছে যার নাম রাবি নদী। সে নদী এখান থেকে বেরোচ্ছে, সে নদী এখান থেকে বেরিয়ে, আচ্ছা রাবি নদী মনে রাখবে রোহতাং পাস, নাম হচ্ছে রোহতাং পাস থেকে বেরোচ্ছে। রোহতাং পাস থেকে বেরিয়ে, আচ্ছা এই চন্দ্রভাগা নদীটা, আমি যে চন্দ্র আর ভাগা আলাদা আলাদা বললাম, যেটা বারালাচা দাল্লা, এটা হচ্ছে হিমাচল প্রদেশ থেকে বেরিয়েছে। হ্যাঁ, রাজ্যের নাম জানতে চাইবে তো হিমাচল প্রদেশ। আর এই যে তুমি রোহতাং পাসকে দেখছো, এই রোহতাং পাসটা কোন জায়গায় রয়েছে কমেন্ট সেকশনে একটু জানাতো। সেখান থেকে এই যে রাবি নদী সে বেরোচ্ছে, আমি একটু নদীর নামটা লিখে দিই এখানে, রাবি নদী সে বেরোচ্ছে। বেরিয়ে এই নদী গিয়েও কার সাথে মিশছে? চেনাব বা চন্দ্রভাগাতে গিয়ে তার জল মিশিয়ে দিচ্ছে। তাহলে রোহতাং পাস থেকে বেরোচ্ছে, বেরিয়ে গিয়ে চন্দ্রভাগায় মিলিত হয়ে যাচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? এবার ঝেলাম হয়ে গেল, চন্দ্রভাগা হয়ে গেল, আমরা দেখে নিলাম রাবি নদী হয়ে গেল। এবার একটা নদীকে পাবো যে নদী খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ঠিক এই রকম জায়গা থেকে বেরোবে, বিয়াস নদী। এই নদীর নাম কি? বিয়াস। একে আমরা বিতস্তা রিভারও বলে থাকি। আচ্ছা, এই চন্দ্রভাগার অপর নাম হচ্ছে চেনাব, মনে রাখবে। আচ্ছা, রোহতাং পাস, রাবি নদীকে বলা হয় পুরুষিনী নদী, পরীক্ষায় দেবে, সেটা মনে রাখবে। আর বিয়াস নদীকে বিতস্তা বলা হয়। এই যে বিয়াস নদীকে দেখছো, এটা বিয়াসকুণ্ড থেকেই বেরোচ্ছে। বিয়াসকুণ্ডটা কোথায় রয়েছে কমেন্ট সেকশনে আমাকে জানাও দেখি। বিয়াসকুণ্ড থেকে বেরোচ্ছে এবং বেরিয়ে এই নদী কার সাথে মিশবে? এই নদী এখান থেকে একটা নদী আসবে, ঠিক এই জায়গা থেকে যেখান থেকে সিন্ধুর উৎপত্তি হয়েছে, এখান থেকেই এক নদী আসবে বয়ে বয়ে, যার নাম সতলজ নদী। যার নাম সতলজ নদী, তার সাথে বিয়াস গিয়ে যুক্ত হবে। বিয়াস কেন এত গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ হওয়ার কারণ এই নদীটা ভারতেই উৎপন্ন হচ্ছে, ভারতেই শেষ হচ্ছে। আর বাদবাকি যে উপনদীগুলো দেখছো, ঝেলাম, চেনাব, বাদবাকি সবাই কোথায় যাচ্ছে? পাকিস্তানে যাচ্ছে, গিয়ে অন্য নদীর সাথে যুক্ত হচ্ছে। কিন্তু ঝেলাম যে ভারতেই উৎপন্ন হচ্ছে, ভারতেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে বিয়াস গিয়ে কি করছে, বা বিতস্তা গিয়ে সতলজের মধ্যে তার জল ফেলে দিচ্ছে। এবার এই যে জায়গাটা আমরা তিব্বতের মানসরোবর পেয়েছিলাম, এই তিব্বতের মানসরোবরে একটা তাল রয়েছে যার নাম রাক্ষস তাল, যার নাম রাক্ষস
ঠিক আছে, রাক্ষস তাল, এই রাক্ষস তাল থেকে বেরোচ্ছে সতলজ রিভার। সতলজ রিভার বেরোচ্ছে, প্রচুর বড় নদী, প্রচুর জল রয়েছে এই নদীতে। এই নদী বিয়াসের জল নিয়ে গিয়ে আমরা চলে যাব কোথায়, চলে যাবে মিঠানকোটে। মিঠানকোটটা কোথায়, পাকিস্তানে রয়েছে। মিঠানকোটে গিয়ে দেখা হবে কার সাথে, দেখা হবে হচ্ছে এই চন্দ্রভাগার সাথে। এরা দুজনে মিলিত হয়ে যাবে কোথায়, মিঠানকোটে, পাঞ্জাবের মিঠানকোটে, এবং সেখানেই সিন্ধুর সাথে তারা নিজের জল একত্রিত করে গিয়ে কোথায়, বঙ্গোপসাগরে পতিত হয়ে যাবে। এখান থেকে আরেকটা প্রশ্ন দেয়, যেটা হচ্ছে এটা তো তিব্বত থেকে বেরোচ্ছে, রাক্ষস তাল থেকে বেরোচ্ছে, ভারতে এন্ট্রি করছে কোথায়? ভারতে ঠিক এইরকম একটা জায়গা রয়েছে যার নাম শিবকিলা, শিবকিলা পাস। এই শিবকিলা পাস থেকে সতলজ নদী ভারতে এন্ট্রি করছে, ভারতে এন্ট্রি করে গিয়ে পাকিস্তানে গিয়ে সিন্ধুর সাথে দেখা করছে, নদীর জল ফেলছে। এবার আরেকটা প্রশ্ন আছে, এই যে এতগুলো নদী আমরা দেখলাম, চন্দ্রভাগা নদী কি কি করলো, ঝেলামের আর রাবির জল নিল, আর এদিকে সতলজ আর বিয়াস দুজন এদের জল নিল। জল নিয়ে এরা 5টা নদী মিলিত হলো কোথায় না, পাকিস্তানের মিঠানকোট। সেই জায়গাটাকে পঞ্চনদ বলা হয়, চাকরি পরীক্ষায় প্রশ্ন দেয়। তাহলে পঞ্চনদ কোন জায়গাটাকে বলা হয়, পাকিস্তানের মিঠানকোট, যেখানে 5টা নদী একত্রিত হচ্ছে বা মিলিত হচ্ছে, তাকেই বলা হয় পঞ্চনদ। এবার তারা এসে সিন্ধুতে জল ফেলবে, ব্যাস সিন্ধুর জল আরব সাগরে পড়ে যাবে। এই হচ্ছে পুরো কনসেপ্ট, যেখানে আমরা দেখলাম কি না, সিন্ধু নদী বয়ে আসছে, সিন্ধু নদীর কি কি উপনদীগুলো রয়েছে ডান দিক বাঁ দিক, তাদের কোথা থেকে উৎপন্ন হচ্ছে, কোথা থেকে গিয়ে শেষ হচ্ছে, সব আমরা একটা ম্যাপের সহিত জানলাম। এখান থেকে যা যা প্রশ্ন আসে সেগুলো চলো এবার আমরা একের পর এক ক্লিয়ার করি। এই যে ম্যাপগুলো পাশাপাশি আশা করছি ম্যাপ দেখতে পাচ্ছ, সেগুলো তোমরা দেখে নিও। ঠিক আছে, চলো। বলছে সিয়াচিন গ্লেশিয়ার থেকে যে নদীটি নির্গত হয়, একটু আগেই বলেছি সিয়াচিন গ্লেশিয়ার থেকে নুব্রা নদী নির্গত হয়, আর সিউক নদী নির্গত হয় কোথা থেকে, রিও গ্লেশিয়ার থেকে। তাহলে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, সিন্ধু নদীর কোন উপনদী শুধুমাত্র ভারতে প্রবাহিত হয়? আমরা 5টা উপনদী পেয়েছি, ঝিলাম পেয়েছি, চেনাব পেয়েছি, রাবিকে পেয়েছি, বিয়াসকে পেয়েছি বা বিতস্তাকে পেয়েছি, আর পেয়েছি সতলজ। তাহলে বিয়াসই একমাত্র নদী বা বিপাশাই একমাত্র নদী যে ভারত থেকে উৎপন্ন হয়ে ভারতেই শেষ হয়ে যাচ্ছে। ব্যাস হয়ে গেল। পরের প্রশ্ন এসএসসি জিডি আরআরবি টেকনিশিয়ানে এসেছে, কি বলছে, পঞ্চ নদীর মিলন স্থল, এই 5টা নদী কোথায় মিলিত হচ্ছে? পাকিস্তানের মিঠানকোট, বারবার বলছি, দেখো পাকিস্তানের মিঠানকোট ইজ এ রাইট অ্যান্সার। ঠিক আছে, একটা রয়েছে পাঞ্জাবের মিঠানকোট, এটা হবে না, রায়পুর শ্রীনগর হবে না, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। কেমন লাগলো? এইভাবেই সব নদী দেখতে চাও কিনা দেখো, আমি দক্ষিণ ভারতের নদী নিয়ে ডিটেলস করিয়ে দিয়েছি, তোমাকে দিয়ে দিলাম, ভিডিও দেখে নিও। গঙ্গা নদী দিয়ে করিয়ে দিয়েছি, আজ সিন্ধু করিয়ে দিলাম, বাকি থাকবে ব্রহ্মপুত্র। যদি ব্রহ্মপুত্র চাও কমেন্ট সেকশনে কমেন্ট প্রচুর করো, তাহলে ব্রহ্মপুত্র নদীও চলে আসবে। তো আজকের ক্লাস এখানেই থাকছে, দেখা হচ্ছে পরের দিন।